আয়ের উৎস একই জায়গায় থাকলেও ব্যয় কিন্তু দিন দিন ঠিকই বেড়ে চলেছে। প্রয়োজন যতটুকু তার থেকে কম পরিমাণের জিনিস কিন্তু হচ্ছে অধিক মূল্য দিয়ে। হয়তো কারি টাকা নেই, তবুও যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ। আমাদের তিনজনের সংসারে খুব একটা খরচ হয় না, তবে টাকার পরিমাণ যদি হিসাব করি তাহলে খুব কিন্তু কমও খরচ হয় না। মাস শেষে যখন টাকার অঙ্কর পরিমাণটা দেখি তখন মনে হয় অনেকটা বড় অ্যামাউন্ট চলে গিয়েছে, তবে সেই পরিমাণ অ্যামাউন্টে কিন্তু আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ হয়নি, এরকমটাই হয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার যেহেতু আমার হাজব্যান্ডের অফ ডে থাকে, সো ওই দিন দেখা যায় কি একটু এমনিতে দেরি হয়ে যায় উঠতে, কারণ ও ঘুমায় আর আমার বাবু তো এমনি লেট করে উঠে, দেন আমিও ঘুমাই। তো কালকে রাতে আমার হাজব্যান্ড বলছিল একদম ফোন সাইলেন্ট করে রাখবে, সকালে যখন ঘুম ভাঙে তখনই উঠবো। তো আমি সকালে একবার উঠেছি, উঠে আবার যে ওদের সঙ্গে শুয়েছি, দেন আবার একটু ঘুমিয়েছি। তারপরে দেখা যায় কি আমি না ঘুম না পাইলে বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না, আমার পিঠ ব্যথা লাগে। তো তারপরেই তো উঠলাম, উঠে ডাইনিং টেবিলটা একটু গুছাইলাম। আর কালকে রাতে থালাবাটি ছিল যেগুলো রান্না করে ধুয়ে রাখি, তো রাতের কাজগুলো রাতেই করে রাখি, তো সেগুলাকে একটু গুছিয়েছি। দেন আমার হাজব্যান্ড উঠছে, নাস্তা বানিয়েছি। যেহেতু লেট হয়েছে তাই অফ ক্যামেরাই হচ্ছে কাজগুলো করে নিয়েছি। আর এখন হচ্ছে ওই একটু বাজারে গেল, টুকটাক কিছু কেনাকাটা করবো, কারণ খুব একটা বাজার করব না, যেহেতু এই বাসে আর বেশি দিন নেই, মাত্র 4-5 দিন আছি। তো তার জন্য দেখা যায় খুব একটা কিছু লাগবে না। তো রান্নাবান্না শুরু করব ভাবলাম, কেননা তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। নর্মালি হয় কি যেদিন একটু বেশি কাজ থাকে ওই দিন না ভিডিও করা হয় না, কারণ হচ্ছে ভিডিও করতে গেলে কিন্তু এক্সট্রা অনেকটা সময় চলে যায় ভিডিওর পিছনে। দ্বিতীয়ত হয়েছে আবার দেখা যায় এডিটিং করতেও সময় লাগে। দেন যেহেতু ছোটো দিন সব কিছু মিলিয়ে না মানে হয় না। আর ইদানিং না ভিডিও করার মতো মন মানসিকতাই একদম পাচ্ছি না খুঁজে, সেটার একটা কারণ আছে। তো এই তো রান্নাবান্না শুরু করে দিব এখন, না হয় আবার দেখা যায় আমার হাজব্যান্ড আবার বের হবে দুপুরে খেয়ে, লেট হয়ে গেলে বেচারা কিন্তু আবার না খেয়ে চলে যাবে। তো ও আমাকে খুব একটা ব্লেম দিবে না বা প্রেশারও দিবে না। আর যেহেতু আমাকে সিলিন্ডার চুলাই হচ্ছে রান্নাবান্না করতে হয়, তো ভাবলাম কেননা ওয়েট করে তো লাভ নেই, আর তোমাদের সঙ্গে একটু কথা বলি দেন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিব। খুব একটা কিছু করব না, কারণ হচ্ছে যেহেতু বাইরে যাব, আর আজকে একটু পোলাও রান্না করব। আমার বাচ্চাটা কয়েকদিন ধরে পোলাও খেতে চাচ্ছে, তো আমি ওকে বলেছি মঙ্গলবার দিন করে দিব, তোমার বাবা যেদিন থাকবে। তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি আজকে পোলাও রান্না করবো, আর পোলাওয়ের সঙ্গে হাঁসের মাংস রান্না করব, ডাল আর বেগুন ভাজা। এই তো হয় না, আর আমার হাজব্যান্ড একটা ভাজি করতে বলেছে, যদিও ওকে বলিনি আমি কি রান্না করব। তো এই তো করতে তো একটু সময় লাগবে, তো ভাবলাম এখনই শুরু করে দিই। আর হচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের তিনজনের সংসারে প্রতি মাসে কত কেজি পরিমাণ মাছ মাংস লাগে এবং দৈনন্দিন কতটুকু খরচ হয়, কাঁচা বাজার থেকে শুরু করে মান্থলি কত টাকা যায়, সেই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর কিভাবে তোমরা সেভিং করতে পারবে, কিভাবে নিজেদের বাজার করার টাকা থেকে এবং বাজারের পরিমাণ কমিয়ে তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতে পারবে, সেই সম্পর্কেও কিছু আইডিয়া থাকবে। কম খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, আবার অতিরিক্ত খাবার খেলেও কিন্তু শরীরে খুব একটা উপকার হয় না। আমাদের শরীরের কথা, আমাদের ফিটনেসের কথা চিন্তা করে আমাদের দৈনন্দিন কতটুকু ক্যালোরিযুক্ত খাবার খাওয়া উচিত এবং যতটুকুই খাবার খাচ্ছি সেটা কি খাবার খাচ্ছি তার উপরে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। পর্যাপ্ত আমিষ, ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমাদের গাদি গাদি খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। কোন কোন খাবার থেকে আমরা কতটুকু পুষ্টি পাই, কোন কোন খাবার আমাদের শরীরের জন্য ভালো, সেটা যদি আমরা একবার বুঝে যাই তাহলে কিন্তু ওই অনুযায়ী আমরা আমাদের খাবারের চার্ট তৈরি করতে পারি বা সেই অনুযায়ী বাজার করতে পারি। তার জন্য কিন্তু প্রতিদিন মাছ, মাংস, দুধ, ডিম এগুলাই খেতে হবে এমনটা নয়। এনিওয়েজ, এবার একটু ভিডিওর কথা বলি। এই তো মাংস রান্না করছি, হাঁসের মাংস। তোমরা কখনো কি এইভাবে মেখে ঝুঁকে রান্না করেছো? যদি করে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো। আর হাঁসের মাংসও কিন্তু এইরকম স্টাইলে রান্না করলে ভীষণ ভালো লাগে, কষিয়ে রান্না করার চেয়েও এটা বেশি মজার লাগে। আমার হাতে যেহেতু পর্যাপ্ত সময় নেই তাই আমি এইভাবে রান্নাটা শুরু করেছি, তবে ট্রাস্ট মি এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো তোমাদের সঙ্গেই তো কথা বলছি আর শেয়ার করছি আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি। এখানে যতটুকু মশলা দেওয়া দরকার তো পর্যাপ্ত মশলা দিয়ে দিয়েছি, আর পরিমাণটা বলছি না কারণ আমার জানা নেই অ্যাকচুয়ালি এখানে কতটুকু পরিমাণ মাংস আছে। তবে আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আইডিয়া করে মশলাগুলো দিয়েছি, আর যা দিয়েছি একদম পারফেক্টলি দিয়েছি, মানে আর কিছু অ্যাড করতে হবে না। এটা যেহেতু রাজহাঁস ছিল, আর এটার মানে কি বলবো, এটা ভালোই মোটামুটি বড় সাইজের একটা হাঁস ছিল, তো এটার মাংসটা একটু কষিয়ে রান্না করতে হবে ভালো করে, না হয় সফট হবে না, আর সফট না হলে কিন্তু আমার ছোট্ট প্রিন্সেসও খেতে পারবে না।
তাই তো আমি এভাবেই রান্না করছি। আর পাশে তো পোলাও চাল ধুয়ে রেখেছি, আজকে পোলাও ভাত রান্না করব, যেটা প্রথমেই তোমাদের বলেছি। অ্যাকচুয়ালি আমরা অনেকেই ভেবে থাকি যে ভালো ভালো খাবার খেলেই হয়তো বা শরীর ভালো থাকে। একদমই কিন্তু কথাটার কোনো ভিত্তি নেই। যত বেশি ভালো খাবার খাবে, ভালো খাবার বলতে আমি বলছি ফাস্টফুড টাইপের খাবার, প্রতিদিন মাছ মাংস তেলযুক্ত খাবার, এগুলো কিন্তু শরীরের ভালো থেকে খারাপটাই বেশি করে, মানে ক্ষতির দিকটাই বেশি। তাই আমার মনে হয় শরীরের কথা চিন্তা করে মাছ মাংস থেকে শাকসবজিটা বেশি খাওয়া দরকার। তবে তুলনামূলক মাছ মাংস থেকে শাকসবজি কিন্তু সাশ্রয়ী মূল্যে কেনা যায়। প্রতিদিন মাছ মাংস অ্যাকচুয়ালি লাগে না, সপ্তাহে যদি একদিন বা 2 দিন মাংস করা হয়, বাকি 2 দিন মাছ করা যেতে পারে, বাকি 3 দিন সবজি করা যেতে পারে, এক এক দিন এক এক রকমের সবজি রান্না করা যেতে পারে, বা কোনো দিন ডিমও করা যেতে পারে। সো এই অনুযায়ী চাহিদার কথা মাথায় রেখে বাজার করলে আমার মনে হয় মাস শেষে অনেকটা টাকা সেভিং করা যায়। আমাদের ছোট ফ্যামিলি, যদিও আমাদের খুব একটা লাগে না, তারপরে ওই যে যেটা বললাম যে টাকার অঙ্কের কথা হিসাব করলে কিন্তু কমও লাগে না। আজকে আমার হাজবেন্ড যতটুকু বাজার করেছে এটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি অনেকটা দিন হয়ে যাবে। খুব বেশি কিন্তু কেনাকাটা করেনি, তবে যতটুকু কিনেছে সেটাও কিন্তু কম নয়। হাঁসের মাংস তো হচ্ছে, এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে, এখন হচ্ছে এগুলাকে আমি ঢেলে নেব, ঢেলে তারপরে দেখব কি কি নিয়ে এসেছে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কোনো একটা, মানে একটা বলতে হচ্ছে 1 আইটেম বা 2 আইটেমের মাছ আর একটা মুরগি নিয়ে আসতে, যেহেতু বাসা চেঞ্জ করব, খুব একটা বাজার করার দরকার নেই। বাট এই বেচারা কিন্তু আমার কথা শোনেনি, মোটামুটি অল্পই এনেছে, তবে কিন্তু কমও আনেনি আর কি। আমার প্রিন্সেস বেবি কলিজা খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য কলিজা এনেছে। আর এদিকে হচ্ছে পোয়া মাছ আছে, মাছগুলো একদম ফ্রেশ ছিল, মানে টাটকা, দেখে মনে হচ্ছিল আজকেই রান্না করি। বাট আজকের মেনু ক্লান্ত হয়ে গিয়েছে আর রান্নাও চলছে, তাই আজকে আর করবো না। তবে আমি একটু হিসাব করেই রান্নাবান্না করি, সেটার কারণ হচ্ছে আমার মনে হয় অযথা বেশি বেশি রান্না করে ফেলে দেওয়ার থেকে অল্প রান্না করবো, আবার যখন লাগে তখন রান্না করে নিব। এখানে যতটুকু পোয়া মাছ আছে এটা 2 দিন আমাদের খুব ভালো করে হয়ে যাবে। আর এখানে বোয়াল মাছও আছে, বোয়াল মাছ দেখা যায় 3-4 দিন খেতে পারবো, কারণ আমি 5 পিস বা 6 পিসের বেশি রান্না করি না, গেস্ট আসলে সেটা অন্য ব্যাপার। বেসিক্যালি আমাদের জন্য রান্না করলে আমি সবসময় মাছের টুকরা 5 পিস বা 6 পিস, এর বেশি কখনোই করি না, কারণ আমার মনে হয় যেটা এক্সট্রা থাকে ওটা তারপরের দিন খাওয়া হয় না, বা আমার হেল্পিং হ্যান্ড ওনাকে দিয়ে দেই, মানে কোনো না কোনোভাবে রয়েই যায়। আগে একটা সময় হতো কি বুঝতে পারতাম না, ভাবতাম এত অল্প রান্না করব, যেহেতু 2-1 পিস বেশি লাগে, এরকম করে দেখা যায় একটু বেশিই করতাম। তারপরে সেটা 2-1 দিন, মানে পরের দিন আর খাওয়া হতো না, 2-1 দিন ফ্রিজে থাকতো বা হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে দিতাম, কোনো না কোনোভাবে না অপচয় হয়ে যেত। এখন আর তেমনটা করি না, আমি হচ্ছে যে বাটি করে রাখি, বাটিতে রাখার পরেও দেখা যায় রান্না করার সময় আমি 1 পিস করে উঠিয়ে রাখি। আমার মনে হয় লাগবে না, সত্যি কিন্তু লাগে না, তারপর 1 পিস আমার প্রতিদিন বেশি হয়। দেখা যায় 4 দিন 5 দিন রান্না করার পর 1 পিস করে উঠিয়ে আমি যে মানে মাছটা পাই বা যে মাংসটা পাই ওটা দিয়ে আমার আরেক দিন হয়ে যায়। এভাবে কিন্তু মানে এটা সেভিং হয় না, তবে এটা কিন্তু সাশ্রয়ী হয়, তাই না? অ্যাকচুয়ালি সংসার করতে গেলে না অনেক টেকনিকে কিন্তু মাথার মধ্যে চলে আসে, তখন আর টেকনিক করে চলতে হয় না, অটোমেটিক কিন্তু আমাদের মাথায় সেট হয়ে যায়। তবে এই যে ঘরের ছোট ছোট ব্যাপারগুলা, এগুলারা তো সবসময় আমরা গৃহিণী যারা আছি তাদের মাথায় থাকে, ছেলেদের মাথায় কিন্তু এগুলা কখনোই আসে না। আমার হাজবেন্ডকে যদি মাঝে মাঝে বলি আমি এখনো শেষ হয়নি বা এই মাছটা রয়েছে, বলে এতদিন খাওয়ার পরে কিভাবে থাকে। কারণ তখন আমি হাসি, কি বলবো আমি জানি না আসলে কেন যে মানে থেকে যায়। সেটার একটাই কারণ, কারণ আমার হাজবেন্ড যেহেতু রাতে একবার খায়, আর মাঝে ওকে খাবার দিয়ে দেই, আবার মাঝে মাঝে দিয়েও দেই না, তো ওই অনুযায়ী আমি রাতে 3 পিস আর দুপুরে 2 পিস 5 পিস রান্না করি। দেখা যায় 1 পিস অটোমেটিক রেখে দেই। তো এইভাবে রেখে দিয়ে দিয়ে কিন্তু সেটা দিয়ে আবার আরেক দিন আমাদের মানে হয়ে যায়। তো দেখা যায় এভাবেই কিন্তু মানে আমাদের অনেকটা সেভিংও হয়ে যায়। আর মাস শেষে দেখা যায় খুব একটা খরচও কিন্তু হয় না, যে টাকাটা অবশিষ্ট থাকে সেটা দিয়েও অন্য কোনো কাজে লাগানো যায় বা অন্য কোনো বাজার কিন্তু হয়ে যায়। কাঁচা বাজার আনলেও কিন্তু আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে তুমি একসাথে অনেকগুলো নিয়ে আসবে না, একটা তরকারি আনবে ঝোল খাওয়ার জন্য, একটা সবজি মানে ভাজি রান্না করার জন্য। কারণ কিছু কিছু জিনিস আছে সেটা কিন্তু ভাজিই খাওয়া যায়, রান্না করা যায় না। যেমন দেখা যায় করলা, ঢ্যাঁড়স এই টাইপের খাবারগুলো আনলে তো ভাজিই করতে হয়, মিষ্টি কুমড়া বা দেখা যায় বাঁধাকপি, গাজর টাজর আনলে বেশিরভাগ আমাদের ভাজি করেই খাওয়া হয়। এখন যেহেতু শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়, তারপরে লাউ আনলে কিন্তু এটা ভাজিও খাওয়া যায়, ঝোলও খাওয়া যায়। মানে আমি ওকে সবসময় বলি এরকম বুঝে বুঝে নিয়ে আসবে তুমি, তাহলে আর অপচয় হবে না। একটা সময় দেখা যায় বড় এক সাইজের লাউ নিয়ে আসলে সঙ্গে আরও 3-4টা তরকারি নিয়ে আসলে তখন লাউটা অর্ধেকের বেশি আর একদমই খাওয়া হয় না, তারপরে নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সবসময় বলি 2টা বা 3টা আইটেমের বেশি কখনোই তুমি নিয়ে আসবে না। তো এই তো আমার এদিকে কিন্তু মাংস রান্না করা হয়ে গিয়েছে, আমি হচ্ছে বেগুন ভাজছি। আর এই বেগুনটা হচ্ছে আগের ছিল আনা আর কি, আজকে নিয়ে আসিনি কিন্তু।
অনেকদিন দুপুরবেলা একসঙ্গে খাওয়া হয় না আমার হাজব্যান্ডের সঙ্গে, তো ভাবলাম আজকে কেননা একসঙ্গে খাওয়া যেতে পারে। আর যেহেতু আজকে দুপুরে খাবার খেয়ে বেরোবে, তো ভাবলাম একটু ভালো মন্দই রান্না করি, কারণ অনেক দিন বলতে মাস প্রায় হয়ে গিয়েছে দুপুরে একসঙ্গে বসে আমাদের খাওয়া হয় না। মঙ্গলবার যদিও ওর অফ ডে থাকে, কোনো না কোনো কারণে সেই বেচারা বাইরে যাবেই, আর দুপুরবেলা সে আসতে পারবে না, আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, না হয় সন্ধ্যা হয়ে যাবে। তো তার জন্য দেখা যায় কি একসঙ্গে বসে খাওয়া হয় না। তো বেগুনগুলো তো ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচের একটা ভর্তা করব। এই ভর্তাটা আমার মা বানায়, এটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে, খুবই পছন্দের এই ভর্তাটা আমার। যেহেতু আমি খুব একটা ঝাল খেতে পারি না, আর এখানে দেখা যায় বাজার থেকে কিনে আনা মরিচগুলোর মধ্যে যেই ছোট ছোট মরিচগুলো থাকে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় আবাতি বলে, অপরিপক্ক যে মরিচগুলা, ওটা হচ্ছে বেছে বেছে আমি ওটা দিয়ে ভর্তাটা করছি, যাতে খুব একটা ঝাল না হয়। আমরা 4 ভাই বোনের কোনো ভাই বোনে কিন্তু ঝাল খুব একটা খেতে পারি না, তার জন্য মা সবসময় এরকম করে ভর্তা বানাতো। আর এই ভর্তাটা দেখা যায় বেগুন ভাজার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমি মরিচের এই ভর্তাটা করব, আর ধনিয়া পাতা ভর্তা করব। তবে বাদাম কিন্তু আমার ঘরে অনেক আছে, কিন্তু একটাও মানে বাছা নেই। বাদামগুলা ছিলতে হবে, বাদাম ছিলতে তো অনেকটা সময় চলে যাবে, না হয় বাদাম ভর্তা করতাম। আমার হাজবেন্ডের বাদাম ভর্তা ভীষণ পছন্দের। তবে অলরেডি কিন্তু আজান দিয়ে দিয়েছে, আমি একটু তাড়াহুড়াই করছি যাতে মানে তাড়াতাড়ি করতে পারি, লাস্টের দিকে আর কোনো ভিডিও নিতে পারিনি। ফাইনালি দেখো এই তো ধনিয়া পাতা ভর্তা করেছি, মরিচ ভর্তা আর বেগুন ভাজা। আর এই তো ফেভারিট হাঁসের মাংস ভুনা, দেখো আমি একটু উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি, বেরেস্তা একটু বেশি হয়েছিল, পোলাওতে দেওয়ার পর একটু রয়ে গিয়েছিল, ভাবলাম দিয়ে দিই। বাই দ্য ওয়ে ধনিয়া পাতা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ কাঁচা পাতাটা খেলে হয় কি গ্যাস থেকে সমস্যা হয়ে যায় আমাদের, তাই সিদ্ধ করে ভর্তা করেছি। আজকে মোটামুটি এগুলোই ছিল, আর পাতিল ধরে নিয়ে এসেছি, যেহেতু কোনো গ্যাস নেই আমরা নিজেরাই খাবো, যা থাকবে পাতিলেই থাকবে, শীতের দিন গরম করে আবার খাওয়া যাবে, তাই আর হচ্ছে সার্ভ করিনি আলাদা ডিশে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বাচ্চাকে খাইয়ে দাও, আমি গোসল করে আসি, কারণ এই বাচ্চারা কখনোই আমাকে ছাড়া খায় না, মানে 1 ঘন্টা লাগলে 1 ঘন্টাই অপেক্ষা করবে, সেটা রাত দিন যখনই হোক না কেন। এই তো বিকালবেলা আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু ছোট্ট কাঁথাটা নিয়ে বসেছি, এটা শুরু করেছি কিছুদিন আগে, তোমরা দেখেছো। তো ভাবলাম একটু হচ্ছে মানে সেলাই করি, ওর যেহেতু বাইরে যাওয়ার কথা ছিল, কোনো কারণে ও যায়নি, মানে একটু লেট করে যাবে, খাওয়ার পর ওর অস্থির লাগছিল, অনেকদিন পর দুপুরে একটু বেশি খেয়েছে, এই জন্য তো ভাবলো আধা ঘন্টা ঘুমিয়ে নেই, তারপরে হচ্ছে আমি বেরোবো। তো আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি পাশের রুমেতে চলে এসেছি যে একটু সেলাই করি বসে বসে। দেন আমারও এত বেশি ঘুম পাচ্ছিল, মানে তাকিয়ে থাকতে পারছিলাম না, তারপর বাচ্চাকে নিয়ে আমিও কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই তো এখন হচ্ছে কাঁথার পাড়টা সেলাই করছি। এই কাপড়টা না খুব হার্ড, হার্ড বলতে হচ্ছে মানে সুই উঠতে চায় না, একটু প্রবলেম হয়। যদিও এটা সুতি কাপড় আর নতুন আছে, তারপর একটু শক্ত টাইপের একটু মোটা কাপড় নিয়েছি আমি, যেহেতু 2 পার্টের কাঁথা এটা, তার জন্য। তো ফাইনাল লুক তোমাদের দেখাবো, প্রপার শেয়ার মানে শেয়ার করব, আগে সেলাই করা হোক তারপরে। তো এই জন্য আর তোমাদেরকে দেখাচ্ছি না, আমি যেখান থেকে সেলাই শুরু করেছি ওখান থেকেই মানে পাড়টা রাখলাম। আর এই তো আমার প্রিন্সেস বসে বসে আইসক্রিম খাচ্ছে, তার নাকি ভীষণ গরম লাগছে, অস্থির লাগছে, আর আইসক্রিম খেলেই তার একটু শান্তি লাগে। তো যদিও শীতের সময় একদম দিতে চাই না, আর তার বাবা বাইরে যাবে এটা শুনে তো সে রেডি হয়েছে বাইরে যাওয়ার জন্য, কান্না করছিল। তো তার জন্য ওর বাবা ওকে আইসক্রিম দিয়ে হচ্ছে একটু শান্ত করেছে। এই তো ঘুম থেকে উঠে গিয়েছি আমরা সবাই সন্ধ্যাবেলা, এখন হচ্ছে বাবা আর মেয়ে যাচ্ছে নাস্তা কিনতে, সন্ধ্যার নাস্তা কিনবে। আর আমাকে সাজেশন দিচ্ছিল আমার মেয়েটা যে তুমি কিন্তু দুষ্টু করবে না, আমি তাড়াতাড়ি তোমার জন্য খাবার নিয়ে আসবো। ইদানিং সে আমার মা সাজে আর আমি তার মেয়ে হয়ে যাই, মানে আমাকে খুব শাসন করে। কখনো যদি আমি ব্যথা ট্যাথা পাই আমাকে বলবে তোমাকে বারবার বলেছি এটা করো না, তুমি কেন করো, মানে এইরকম করে আমাকে শাসন করে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। 20 টাকা নিয়ে গিয়েছে, সে নাকি এটা দিয়ে নাস্তা কিনবে, আর এটা দিয়েই খেলা কিনবে, এটা দিয়েই হচ্ছে তার পছন্দের জিনিস কিনবে। তো এই তো আমাকে বলে হচ্ছে বাবা মেয়ে যাচ্ছে, আর আমি ঘুম থেকে ওঠা পরেই তো বেড টেড গুছাচ্ছিলাম। আসলে লাভ নেই গুছিয়ে, 10 মিনিটও থাকে না আমার ঘরটা, যেমন তেমনই থাকে। তো চায়ের পানিও বসিয়ে রেখেছি, আমার হাজব্যান্ড তো চলেই আসবে, ওকে দিয়ে তারপরে হচ্ছে আবার বাইরে যাবে। আর এসে তো এত জোরে জোরে নক করা শুরু করে দিয়েছে, আবার লুকিয়েছে আমাকে, মানে দেখাবে না সে এত খাবার কিনেছে। তো আমি তো বলছিলাম আজকে কি তুমি আইসক্রিম কিনে নিয়ে এসেছো, তাহলে কিন্তু পিটতে দেবো। বললো না মাম্মি আজকে আমি আইসক্রিম কিনিনি, তবে অনেক কিছু কিনেছি, তোমাকে দেখাচ্ছি আসো। ওরে বাইরে নিয়ে গেলে ওর বাবা 200-300 টাকা মানে যাবেই এটা, কারণ সে একটা জিনিস কিনবে এই কথা বলে বেরোয়, তারপরে অনেকগুলো জিনিস নিয়ে আসে। তবে আমার সঙ্গে গেলে কিন্তু কখনো এরকমটা করে না, 2-3টা জিনিসের বেশি একদমই নেয় না। ওর বাবার সঙ্গে গেলে এই বায়নাটা ওর বেড়ে যায়। ওর খাবারগুলো দেখে তো রীতিমতো আমার মেজাজ খারাপ হচ্ছিল, কারণ এই টাইপের খাবারগুলো একদমই খায় না, কিনে নিয়ে আসে খেলার জন্য। তো এত দাম দিয়ে জিনিসপত্র কিনে মানে খেলবে, বিষয়টা না আমার একদম মানে কি বলবো, খুবই মেজাজ খারাপ হয়। তো আমি বারবার বলছিলাম যে চকোবিন এগুলো তুমি কেন নিয়ে এসেছো, এগুলো তুমি খাও না। তো বলছে আমাকে খাবে নাকি আজকে, আমি বলেছি একটা নষ্ট করলে একটা করে পেটি খাবে তুমি।
তো আমাকে বোঝাচ্ছিল যে মাম্মি আমি খাবো, আমি যখন বড় হয়েছি সব খেতে পারি। তার এই দুষ্টু মিষ্টি কথাতে মানে আমি সবসময় গলে যাই, সেটাই ভাবে। যাই হোক, আমার জন্য পিঠা নিয়ে এসেছে আর ভর্তাও 3 রকমের আছে। আমি অল্প অল্প ভর্তা নিয়েছি কারণ আমি তো খুব একটা ভর্তা খাই না। তো তার জন্য বাকিটা কিন্তু প্যাকেটেই আছে। এই তো খেতে বসে পড়েছি। আর এই খাবারটা গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে যাবে, ও খাবে না, আমার জন্যই নিয়ে এসেছে। আর এই তো এদিকে চাও কিন্তু বানিয়ে নিয়েছি। পিঠা খেয়ে তো অলরেডি ঝাল লেগে গিয়েছে, তাই এই তো মিষ্টি খেয়ে এখন মুখটাকে মিষ্টি করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত রেখেছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।